এই মুহূর্তে আমরা ধর্মতলায় ওয়াই চ্যানেলে 16,000 চাকরি বাতিল মামলা এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য চাকরির ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে প্রায় 7 বছর 8 বছর যাবৎ চাকরি করে আসছেন, কিন্তু তারা যে প্রচণ্ড পড়াশোনা করে নিজের যোগ্যতামান প্রমাণ করে তারা আজকের এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু আবারও তাদেরকে আরেকবারের জন্য যোগ্য প্রমাণ করার জন্য ওয়াই চ্যানেলে উন্মুক্ত আকাশের নিচে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য চাকরির ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে প্রায় 7 বছর 8 বছর যাবৎ চাকরি করে আসছেন, কিন্তু তারা যে প্রচণ্ড পড়াশোনা করে নিজের যোগ্যতামান প্রমাণ করে তারা আজকের এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু আবারও তাদেরকে আরেকবারের জন্য যোগ্য প্রমাণ করার জন্য ওয়াই চ্যানেলে উন্মুক্ত আকাশের নিচে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলার হেয়ারিং হবে দুপুর 2টো লাঞ্চের পর। তো সেই জায়গায় বা সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কালকের যে শুনানি হবে সেখান থেকে কি আপডেট উঠে আসতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো জলের মতো পরিষ্কার যে আমরা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এটা আমাদের মুখের কথা নয়, এটা সিবিআই সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা তার রিপোর্ট, এবং তার সঙ্গে মহামান্য আদালত যে কমিটিকে নিয়োগ করেছিলেন বাগ কমিটি, তারও রিপোর্টে কিন্তু এটাই পরিষ্কার। এবং আমরা আমাদের যোগ্যতার প্রমাণ বারবার দিয়েছি, যতবার আমাদের ডকুমেন্টস চাওয়া হয়েছে ভেরিফিকেশনের জন্য আমরা দিয়েছি, সিবিআইকেও দিয়েছি, দপ্তরকেও দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে আমাদের প্রতি যেন ন্যায় বিচার হয়। মানুষের আজকে যে ছোট আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা কি আশা করবে? তারা তো ন্যায় সত্য এই যে ব্যাপারগুলো তাদের তো এর প্রতি আস্থা উঠে যাবে যদি আমাদের প্রতি কোনো অন্যায় বা অসঙ্গত আচরণ করা হয়। এবং সামান্য কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের জন্য, যার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তাদের জন্য আমরা কেন অযথা কষ্ট পাবো? আমরা জীবন জীবিকার অধিকার থেকে, মৌলিক অধিকার যেটা, কেন বঞ্চিত হবো? কেন করা হবে আমাদের সঙ্গে অন্যায়? সেটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না যদি সেরকম আমাদের আশানুরূপ ফল বা আশানুরূপ যদি আমরা রায় না পাই। আচ্ছা, ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সিবিআই তো স্পষ্টতই তারা একটা কপি দিয়েছিল, অবশ্যই করে মনে হয় হাইকোর্টে একটা কপি দিয়েছিল যে কারা হচ্ছে অযোগ্য এবং কারা যোগ্য। সেখানে অযোগ্যদের একটা পার্সেন্টেজ বলা হয়েছিল। যদি আমরা বিপরীত দিকে যদি আমরা ফিরে যাই, মানে এত পার্সেন্ট অযোগ্য মানে তার বিপরীতে এত পার্সেন্ট যোগ্য, সেই ক্যালকুলেশনে 90%-এর উপরে মাধ্যমিক এবং এইচএস সেকশানে যোগ্য ক্যান্ডিডেট 2016 প্যানেল থেকে কর্মরত। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আগামী কাল যে শুনানি হবে, সিবিআই কি সেই কপি যে কারা বৈধ কারা অবৈধ এরকম কোনো অথেন্টিক ডকুমেন্ট কি আগামীকালকে পেশ করতে পারে সুপ্রিম কোর্টে শুনানির সময়? দেখুন, সিবিআই এর আগে অলরেডি ডাটাগুলো জমা দিয়েছেন, তো আমরা তো সেটাই আশা রাখবো যে যেহেতু তারা অলরেডি সেগ্রিগেশন করে বের করে নিয়েছে, এটা নয় যে সেগ্রিগেশন পসিবল নয়, সেগ্রিগেশনে কিন্তু প্রসিডিওর কমপ্লিট হয়ে আছে। যদি না হতো তাহলে সিবিআইটা খুঁজে বের করতে পারতেন না। তো এই যে 8%, 8.5% হচ্ছে নবম দশমের ক্ষেত্রে, এবং 14.47 পয়েন্ট হচ্ছে 11-12-এর ক্ষেত্রে। তো এই ডেটা কিন্তু তারা অলরেডি জমা করেছে, তাদের লিস্ট তাদের কাছে আছে, নামের লিস্ট। তো আমরা আশা করবো যে আগামী দিন তারা কিন্তু এই লিস্ট অবশ্যই মহামান্য উচ্চ আদালতের কাছে তারা দেবেন। এখন বিভিন্ন জায়গায় থেকে আপডেট আসছে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এটাও বার্তা আসছে যে মেটা ডেটা যেটা সেটা নাকি এখন অনুপস্থিত, বা যেটা হচ্ছে সফট কপি যেটা আছে, অনেক বুদ্ধিজীবী মহল থেকে বলা হচ্ছে যে সেটা নাকি এডিট করা যায়। আর হার্ড কপি যেটা, সে হার্ড কপি নাকি বর্তমান হার্ড কপির উপস্থিতি নেই। এই জায়গায় থেকে যদি সেটা তাইও হয়ে থাকে, তাহলে তো সিবিআই নিঃসন্দেহে এইরকম ডাটা অথেন্টিকভাবে কোনো একটা হলফনামা দিয়ে তো বলতে পারে না। তাহলে সেই গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা জায়গায় আছে সিবিআইয়ের মতো একটা তদন্তকারী সংস্থা, তখন তারা যে রিপোর্টটা পেশ করেছে সেখানে তো আমাদের গ্রহণযোগ্য ধরেই নিতে হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে না যে বারে বারে এই যে কথার পরিবর্তন হচ্ছে, কখনো সিবিআই ডকুমেন্ট পেশ করছে, আবার কখনো বলছে মিরর ইমেজ নেই, কখনো বলছে এটা সফট কপি এডিট যোগ্য, কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে না যে একটা ধোঁয়াশার জায়গা তৈরি করা হচ্ছে? দেখুন, সিবিআই তো একটি উচ্চ তদন্তকারী সংস্থা। আজকে যে কেবলমাত্র 2016 প্যানেল নিয়ে তারা তদন্ত করছে তা তো নয়, আজকে দেশের বিভিন্ন বড় বড় ক্রাইম তারা তদন্ত করে বের করছে। অর্থাৎ তাদের যে রিপোর্টটা একটা অথেন্টিক, নির্ভরযোগ্য, সেটা সবাই বলতে পারে নিঃসন্দেহে। তো সেই ক্ষেত্রে যদি একজন মানে সিবিআই এর রিপোর্টটি দেওয়ার পরেও, পেশ করার পরেও যদি বিভিন্ন মহল থেকে এইরকম বিভিন্ন বিভ্রান্তকর যদি মন্তব্য উঠে আসে, বিভ্রান্তকর তথ্য উঠে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে সবাই পরিষ্কার বুঝতে পারছি যে কিছু এক শ্রেণীর মানুষের সদিচ্ছার অভাব রয়েছে,
যে এই কেসটা মিটিয়ে দেওয়া, বা তারা চাইছে হয়তো পুরো প্যানেল আমাদেরকে বলি দিয়ে পুরো প্যানেলটি হয় বাঁচানো আর মানে রক্ষা করার পরিবর্তে তারা আমাদেরকে বলিদান দেওয়া, তারপরে কিছু অযোগ্যদেরকে বাঁচিয়ে নেওয়া, এবং সেক্ষেত্রে তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা যেন একদম সেখানে ঢাকা পড়ে যায়, সেই জন্য তাদের সদিচ্ছার অভাব রয়েছে। এটা থেকে কিন্তু এটা পরিষ্কারভাবে প্রমাণিত। যারা যোগ্য তারা এখন দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছেন, কালকে শুনানির বিষয়টা আছে। এই জায়গায় থেকে সরকার পক্ষের কাছে কি আপনাদের কোনো আবেদন বা নিবেদন কিছু আছে? দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, ডিসিসি হোক, পর্ষদ হোক। আমাদের যে দাবিগুলো দাবি বলবো না, এটা আমরা তো যোগ্য, বারবার প্রমাণ দিয়েছে। আমাদের বেশ অধিকার রক্ষা, আমাদের জীবন জীবিকার যেটা অধিকার, দাবি এবং অধিকার, ন্যায্য অধিকার, একদম আমাদের অধিকার। এটা আমরা অলরেডি 7 বছর চাকরি করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে অধিকার বা আমাদের যে ন্যায় বিচার, সব থেকে বড় কথা হচ্ছে ন্যায় বিচার। তো সেই ন্যায় বিচার যেন তারা আমাদেরকে পাওয়ার জন্য সহযোগিতা করেন সর্বতভাবে। যারা দুর্নীতিগ্রস্ত তারা যেন অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, আমরা সেটাই চাই। এবং সরকার যেন সর্বতভাবে আমাদের সঙ্গে সাহায্য করুক, সেইটুকু আমরা আবেদন আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে এসেছি, আজকে নয় বহুদিন থেকে করছি। এরপর ফলত তারা দেখার যে সুপ্রিম কোর্টে গিয়ে তারা কতটা কি সেইভাবে তাদের প্রস্তুতি নিচ্ছেন বা আমাদের সহযোগিতা করছেন। আমারও দেখে খুব খারাপ লাগছে, কারণ ওয়াই চ্যানেলে অ্যাট প্রেজেন্ট আমি আছি। তো আমি আশা রাখি যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা সসম্মানে আবার পুনরায় কর্মস্থলে বহাল হন এবং সামাজিক সম্মান নিয়ে নিজের কর্মপ্রবাহ চালিয়ে যান। তো নস্কর একাডেমির পক্ষ থেকে সব্যসাচী নস্কর স্যার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।